আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায়ের প্রথম থেকে দ্বাদশ সেশন পৃষ্ঠা 90 থেকে 92 নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই অষ্টম অধ্যায় বিন্দু থেকে মহাবিশ্ব, এটা হচ্ছে তোমাদের এই বইয়ের সর্বশেষ অধ্যায় এবং এই ভিডিওটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সর্বশেষ ভিডিও। এর মাধ্যমে তোমাদের বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ সমাধান কিন্তু করা শেষ হয়ে গেল, ঠিক আছে? তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অষ্টম অধ্যায় বিন্দু থেকে মহাবিশ্ব। কোথা থেকে শুরু হয়েছে এই মহাবিশ্ব? কী দিয়ে তৈরি আমাদের এই ভৌত জগৎ? সকল কণিকা কোন অদৃশ্য সুতার নাচনে নাচে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজেছে মানুষ অনেক বছর ধরে। দুর্দম কৌতূহলী মানুষের কাছে অনেকটাই ধরা দিয়েছে সৃষ্টি জগৎ, আবার অনেক প্রশ্নের উত্তর এখনও ধরাছোঁয়ার বাইরে। মানুষের সেই অদম্য কৌতূহল বিজ্ঞানের সবচেয়ে বড় পুঁজি, আর বিজ্ঞানের এই আধুনিক ধ্যান ধারণার সাথে তোমাদেরকেও কিছুটা পরিচয় করিয়ে দিতেই এই শিখন অভিজ্ঞতা। প্রথম থেকে দ্বাদশ সেশন, অর্থাৎ এখানে প্রথম 12টা সেশন নিয়ে হচ্ছে এই অধ্যায়টা এবং আমরা আজকের ভিডিওতেই সম্পূর্ণ অধ্যায়টা শেষ করছি। তো এই শিখন অভিজ্ঞতা নবম শ্রেণীর অন্যান্য শিখন অভিজ্ঞতা থেকে বেশ খানিকটা আলাদা। সারা বছর বিভিন্ন শিখন অভিজ্ঞতায় তোমরা কোনো একটি বাস্তব অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছো কিংবা কোনো একটা বাস্তব সমস্যা সমাধান করার জন্য বিজ্ঞানের জ্ঞানটাকে কাজে লাগিয়েছো। তবে এই অভিজ্ঞতাটি কোনো বাস্তব সমস্যা সমাধানের জন্য নয়, অর্থাৎ এই শিখন অভিজ্ঞতায় তোমরা সত্যিকার অর্থে কোনো বাস্তব অভিজ্ঞতার ভিতর দিয়ে যাবে এমনটা নয়। এই অভিজ্ঞতার মূল উদ্দেশ্যই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে তোমাদের একটা পরিচয় ঘটানো বা পরিচয় করিয়ে দেওয়া। তোমরা নিশ্চয়ই ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কিংবা এ যাবৎকালের বিজ্ঞানের বিষয় জ্ঞানের আলোকে মহাবিশ্বের গঠনের প্যাটার্ন সম্পর্কে কিছুটা ধারণা রাখো, আর সেই ধারণাকে কিছুটা যাচাই করে দেখাও এই অভিজ্ঞতার উদ্দেশ্য। আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের প্রতিদিনের জীবনে কী কাজে লাগে, এর উদাহরণ কি আমরা সচরাচর দেখি? এর উত্তর দেওয়া বেশ কঠিন। উদাহরণ হিসেবে বলা যায় আধুনিক পদার্থবিজ্ঞানের একটি শাখা কণা পদার্থবিজ্ঞান, যা অত্যন্ত বিমূর্ত, কিন্তু একই সাথে এখন পর্যন্ত বিজ্ঞান আমাদেরকে মহাবিশ্বের গঠন সম্পর্কে সবচেয়ে সুচারু যে বর্ণনা দিয়েছে তা সেই কণা পদার্থবিজ্ঞানের হাত ধরে এসেছে। আর এই কারণে তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স, থিওরি অফ রিলেটিভিটি, কণা পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল এই বিষয়গুলোর সাথে এই শিখন অভিজ্ঞতায় পরিচয় করিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হলো মানুষের অজানাকে জানার যে অসীম কৌতূহল, তার ফলশ্রুতিতে শত শত বছর ধরে বিজ্ঞানীরা এই বিশ্বজগতের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। সেই পথ ধরেই বিজ্ঞান আজ এত দূর এগিয়েছে। কোয়ান্টাম মেকানিক্সের মতো রহস্যময় জগৎকে মানুষ বোঝার চেষ্টা করেছে জাগতিক প্রয়োজনের চেয়ে, যার গুরুত্ব কোনোভাবেই কোনো অংশেই কম নয়। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বিজ্ঞানে উচ্চতর গবেষণা করবে, অনেকে হয়তো অন্য কোনো বিষয়ে আগ্রহ বোধ করবে, তবে সবাইকে আধুনিক পদার্থবিজ্ঞানের এই ধারণাগুলোর সাথে একটা প্রাথমিক পরিচয় করিয়ে দেওয়াই এই শিখন অভিজ্ঞতার লক্ষ্য। যারা অনেক বেশি কৌতূহলী তাদের জন্য তো ভবিষ্যতে জ্ঞানের বিশাল জগৎ খোলাই আছে। এই শিখন অভিজ্ঞতায় তোমাদের কাজ হবে একটু অন্যরকম। প্রায় সকল ক্ষেত্রেই তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধারণা নিজে পড়ে নিয়ে জোড়ায় বা দলে আলোচনা করতে হবে। শিক্ষক তোমাদের এই বিষয়ে সময় মতো নির্দেশনা দেবেন। প্রত্যেক ক্ষেত্রেই দলে সবার পড়া এবং আলোচনা শেষ হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের সবাই মিলে মুক্ত আলোচনায় যোগ দেবে। এর ফলে কারো কাছে যদি বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় বা এই ধরনের বিষয়বস্তুর সাথে খুব বেশি অপরিচিত থাকার কারণে কেউ যদি ধাক্কা খেয়ে থাকে, তাহলে সে যাতে তার বিভ্রান্তিগুলো পরিষ্কার করে নেওয়ার সুযোগ পাবে। বিভিন্ন সময়ে তোমাদের চিন্তা সানিয়ে নেওয়ার জন্য কিছু প্রশ্ন এখানে দেওয়া হলো। শিখন অভিজ্ঞতার ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক আলোচনা চলাকালে মাথা খাটিয়ে প্রশ্নগুলোর উত্তর নিচে লিখে রাখো। প্রথম প্রশ্নটা কি? পরমাণুর ভিতরে যেহেতু বেশিরভাগই ফাঁকা জায়গা, তাহলে সেটি দুমড়ে মুচড়ে যায় না কেন? তো এর অ্যান্সারটা এখানে লিখতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নিই। আমরা জানি পরমাণুতে একটি নিউক্লিয়াস ও তার চারদিকে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং তড়িৎ নিরপেক্ষ নিউট্রন। কারণ আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে কি প্রোটন আর হচ্ছে নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। তো প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন হচ্ছে চার্জবিহীন, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। অর্থাৎ
নিউক্লিয়াসটির নিট চার্জ হচ্ছে ধনাত্মক। এখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে সর্বদা ঘূর্ণায়মান থাকায় এর উপর একটি কেন্দ্রবিমুখী বল ক্রিয়াশীল থাকে। অপরদিকে ধনাত্মক নিউক্লিয়াস ও ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিরাজমান থাকে। এই দুটি বল সর্বদা ভারসাম্য বিরাজ করে থাকে বলে পরমাণু একটি স্থিতিশীল কাঠামো ধারণ করে থাকে। তাই পরমাণুর মধ্যে বেশিরভাগ ফাঁকা জায়গা হওয়া সত্ত্বেও সেটি দুমড়ে মুচড়ে যায় না। আরেকটা প্রশ্ন আছে, দেখো, সময় পরিভ্রমণ কি সম্ভব? মানুষ কি কখনো অতীত বা ভবিষ্যতে যেতে পারবে? এর অ্যান্সারটা এখানে লিখতে হবে। তো আসলে দেখি কী লেখা যেতে পারে। এই প্রশ্নের উত্তরে আমাদেরকে আগে বুঝতে হবে সময় পরিভ্রমণ বলতে আসলে আমরা কী বুঝি বা কী বোঝাই। আমরা সময় পরিভ্রমণ করে সামনে যাচ্ছি, অর্থাৎ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। সে অর্থে সময় পরিভ্রমণ একটি চিরায়িত ব্যাপার। কিন্তু সময় পরিভ্রমণ বলতে যদি বোঝায় আমরা অতীতে যেতে পারবো কি না এবং ভবিষ্যতে কী ঘটবে তা এখনই দেখতে পারবো কি না, সেক্ষেত্রে আমি মনে করি সময় পরিভ্রমণ করা সম্ভব নয়। মানুষ কখনও অতীতে যেতে পারবে না বলে আমি মনে করি, কারণ মানুষ অতীতে যেতে পারলে সে তা পরিবর্তনও করতে চাইবে, যা বর্তমানকে অসম্ভব করে তুলবে। আর ভবিষ্যতের ক্ষেত্রে মানুষ তো ক্রমাগত ভবিষ্যতের দিকেই ধাবমান। কিন্তু ভবিষ্যতে যাওয়া বলতে যদি ভবিষ্যতে কী ঘটবে তা দেখতে পাওয়া বোঝানো হয়, তবে আমি মনে করি সেটি কখনোই সম্ভব হবে না। ঠিক আছে, তুমি তোমার অ্যান্সারটা এক্ষেত্রে লিখতে পারো। আরেকটা প্রশ্ন হচ্ছে সর্বশেষ, কি বলা আছে, কেন আলোর বেগের চেয়ে বেশি জোরে ছোটা সম্ভব নয়? তো এটার অ্যান্সারটা তোমরা হচ্ছে এখানে লিখবে। তো আসো দেখি এটার জন্য কী লেখা যায়। দেখো, এক্ষেত্রে আমরা বলতে পারি সময় প্রসারণের সূত্রানুসারে আমরা জানি। দেখে, সময় প্রসারণের সূত্র যেটা আছে তোমাদের বইয়ে হয়তোবা দেওয়া আছে, দেখো এটার জন্য আমরা কী লিখতে পারি, টি সমান লেখা যায় হচ্ছে উপরে হচ্ছে কি টি নট আর নিচে হচ্ছে √1 - ভি স্কয়ার বাই হচ্ছে কি সি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো, জড় প্রসঙ্গ কাঠামোর আপেক্ষিক বেগ আলোর বেগের সমান হলে আমরা লিখতে পারি ভি সমান সি, তখন এই ভি সমান সি হয়ে যায়। তাহলে কিন্তু নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে শুধু 1, কারণ ভি সমান সি হলে কি এই কাটাকাটি যাবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি 0। তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, আমরা আবার লিখি, আমরা হচ্ছে সমীকরণটা আবার লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। টি সমান কি ছিল উপরে টি নট আর নিচে ছিল √1 - ভি স্কয়ার বাই হচ্ছে সি স্কয়ার। তাহলে এখন যদি আমরা ভি সমান সি বসে তাহলে কী দাঁড়াচ্ছে, টি নট আর নিচে হচ্ছে কি থাকবে, এখানে থাকবে কি দেখো 1 মাইনাস পরেরটা হচ্ছে 1, তার মানে কি দাঁড়াচ্ছে টি নট ভাগ হচ্ছে 0 বা টি নট ভাগ √0 সমান হচ্ছে টি নট ভাগ 0, আর কোনো কিছু 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়, অসংজ্ঞায়িত হয়। ঠিক আছে, বা ইনফিনিটি হয়। তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল ঘটনার পরিমাপকৃত অসীম সময় হচ্ছে অসীম হবে, যা অবাস্তব। আর এই কারণেই আলোর চেয়ে বেশি জোরে ছোটা তো সম্ভবই নয়, এমনকি আলোর সমান জোরেও ছোটা সম্ভব নয়। তো শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই সম্পূর্ণটা শেষ করলাম। আমরা হচ্ছে প্রথম থেকে সূচিপত্রটা আরেকবার দেখি। তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় কী ছিল, খেলার মাঠে বিজ্ঞান। দ্বিতীয় অধ্যায় ছিল বায়ু দূষণ। তৃতীয় অধ্যায় ছিল আমার বংশলতিকা। চতুর্থ অধ্যায় কত রকম বাড়িঘর। পঞ্চম অধ্যায় ছিল হচ্ছে একদিনে পৃথিবীর ইতিহাস। ষষ্ঠ অধ্যায় শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। সপ্তম অধ্যায় ছিল কৃষি ও পরিবেশ এবং অষ্টম অধ্যায় সর্বশেষ যেটা বিন্দু থেকে মহাবিশ্ব। তো আমরা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা পৃষ্ঠার যে প্রশ্ন আছে, যে সকল ছক আছে, সব কিছু সমাধান করেছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো শিক্ষার্থীদের প্রতি কিছু কথা এখানে আছে, একটু শোনো মনোযোগ দিয়ে। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান পড়তে তোমাদের কেমন লাগে? পড়তে যত না ভালো লাগে, হাতে কলমে বিজ্ঞানের কাজ করতে নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি ভালো লাগে। তোমরা নিশ্চয়ই জানো যে এখন বিজ্ঞান শিক্ষা শুধুমাত্র শ্রেণীকক্ষে আর পাঠ্য বইতেই সীমাবদ্ধ নয়, বরং সত্যিকারে বিজ্ঞানীরা যেরকম গবেষণা করেন সেরকম সত্যিকারে কিছু অভিজ্ঞতার মধ্য দিয়েই এখন তোমরা বিজ্ঞান শিখবে। আর বিজ্ঞান শেখা বলতে শুধু বৈজ্ঞানিক তত্ত্ব মুখস্থ করাই নয়, বরং বৈজ্ঞানিক পদ্ধতিতে সত্যিকারের সমস্যা সমাধান করতে শেখা এখন তোমাদের অন্যতম উদ্দেশ্য। নবম শ্রেণীর পুরো বছরটা জুড়েই তোমাদের জন্য কিছু গবেষণাধর্মী কাজ দেওয়া হয়েছে। আর তোমাদের এই গবেষণার কাজগুলো সাহায্য করার জন্য দিক নির্দেশক বা রেফারেন্স হিসাবেই এই বিজ্ঞানের আরেকটি বই দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কি অনুসন্ধানী পাঠ। তোমরা পেয়েছো নিশ্চয়ই। বিভিন্ন শিখন অভিজ্ঞতা যখনই দরকার পড়বে তোমরা এই বইটির সাহায্য নিতে পারবে, আর শিক্ষক তো রয়েছেনই তোমাদের সাহায্য করার জন্য। তো আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে অনুসন্ধানী বইয়ের
প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় বিন্দু থেকে মহাবিশ্ব 90 থেকে 92 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।